নমস্কার, স্বাগত জানাই আপনাদের সোশ্যাল বাংলার বিশেষ প্রতিবেদনে। আমি রয়েছে আপনাদের সঙ্গে সুজাতা। আজ আমাদের এই প্রতিবেদনে আপনারা বিশেষ করে রাজ্য রাজনীতিতে পাহাড় কতটা গুরুত্বপূর্ণ এই বিষয়টা আপনারা অবশ্যই জানতে পারবেন। আমাদের সমতল, আমাদের পাহাড় সব মিলিয়ে হচ্ছে আমাদের ত্রিপুরা রাজ্য। আমাদের ত্রিপুরা রাজ্যের ঐতিহ্য ধরে রাখার মধ্যে যতটুকু অবদান রয়েছে বাঙালিদের, ততটুকু অবদান রয়েছে জাতি উপজাতি সকল অংশের মানুষদের। তো তাদেরকে নিয়ে বর্তমানে রাজনীতি হচ্ছে, বা তাদেরকে নিয়ে বর্তমানে যে রাজনীতির সমীকরণ, সে সমীকরণে তারাও সমানভাবে অংশীদারি নিচ্ছে। আজ আমাদের আলোচনায় আমরা ত্রিপুরা রাজ্যের বর্তমান রাজ্য রাজনীতির নিরিখে কিভাবে পাহাড় এতটা গুরুত্বপূর্ণ হয়ে গেছে, কিভাবে পাহাড়ে ক্ষমতা দখলের ক্ষেত্রে শাসন ক্ষমতায় থাকা দল অর্থাৎ শাসক দল, বিরোধী দল বা অন্যান্য আঞ্চলিক দল কিভাবে তাদের লড়াই করছে, সে বিষয়টা নিয়ে আমরা আলোচনায় থাকব। প্রথমেই 2018 সালের নির্বাচনের আগে আপনারা দেখেছেন আইপিএফটি বলে নতুন একটা দল তখন প্রতিষ্ঠিত হয়েছিল, এবং তাদের দাবি কি ছিল? তাদের দাবি ছিল তিপ্রাল্যান্ড। এই তিপ্রাল্যান্ড শব্দটা আমরা যদি দেখি তাহলে 2018 সালের আগে প্রথম কিন্তু উঠে আসেনি। এই তিপ্রাল্যান্ড শব্দটা তার আগেও বহুবার যারা উপজাতি নেতৃত্বরা রয়েছেন, উপজাতি নেতারা রয়েছেন, তাদের মুখে আমরা শুনতে পেয়েছিলাম। বিভিন্ন পত্রপত্রিকায় এই তিপ্রাল্যান্ড কথাটা কিন্তু নতুন ছিল না। কিন্তু 2017 সালের সময় আমরা দেখেছি জাতীয় সড়কে কিভাবে আইপিএফটি দলের সমর্থিত বেশ নেতারা বা কর্মী সমর্থকদের উলঙ্গ নৃত্য, সেই উলঙ্গ নৃত্যের সাক্ষী আপনারাও ছিলেন। এবং এই যে বর্তমানে 2022 সালে আমরা দাঁড়িয়ে রয়েছি, 2018 থেকে হিসেব করলে এই 4টে বছরে আমরা যদি দেখি তাহলে পাহাড়ের রাজ্য রাজনীতি কিন্তু অনেকটা গুরুত্বপূর্ণ স্থান ধরে রেখেছে। কথায় বলে পাহাড় যার রাজ্য তার। এবং বিগত বিধানসভা নির্বাচনগুলিতে আমরা তেমনটাই দেখেছিলাম, যেখানে সিপিআইএম খুব শক্তিশালী ছিল পাহাড়ে। তার জন্যই 25 বছর ধরে সিপিআইএম ক্ষমতা দখল করেছিল রাজ্যের বুকেও, তারা মসনদে বসেছিল। পাহাড়ে যদি তখনকার রাজনীতি আমরা দেখি তাহলে তখন আঞ্চলিক কোনো দল প্রতিষ্ঠিত হয়নি। এবারে আইপিএফটি এবং বিজেপির একটা শরিক হিসাবে বর্তমানে শাসন ক্ষমতায় তারা চলছে, এবং এই শাসন ক্ষমতায় প্রায় 4.5 বছরের মতো সরকার আমরা বর্তমানে দেখতে পাচ্ছি। কিন্তু এই সরকারের বর্তমান যে থ্রেড আমরা বলতে পারি সেটা কিন্তু পাহাড়। শুধুমাত্র সরকার পক্ষ নয়, বিভিন্ন যে বিরোধী রাজনৈতিক দলগুলি রয়েছে তাদের মূল থ্রেড না তো রাজধানী, না তো কোনো শহর, সেটা পাহাড়। এবারে এই পাহাড়ের রাজ্য রাজনীতিতে বেশ কিছু মুখ, বেশ কিছু উপজাতি নেতা নেত্রীদের মুখ আপনারা নিশ্চয়ই দেখেছেন। তার মধ্যে পাতাল কন্যা জমাতিয়া, যিনি টিপিএফ এর প্রতিষ্ঠাতা ছিলেন। 2014 সালের পর থেকে 14 সালের জুন মাসে এই টিপিএফ দলটা প্রতিষ্ঠিত হয়েছিল। প্রথমে যেহেতু যেমনটা যিনি নেতৃত্ব ছিলেন তিনি বহুবার বলেছেন যে এটা একটা সংস্থা হিসাবে, এটা একটা এনজিও হিসেবে প্রথমে কাজ করা শুরু করেছিল। এই পাতাল কন্যা জমাতিয়া 2014 সাল থেকে টিপিএফ এর সঙ্গে যুক্ত রয়েছেন। এবারে এই টিপিএফ ছেড়ে বর্তমানে আমরা যদি দেখি তাহলে সেই পাতাল কন্যা জমাতিয়া বর্তমানে বিজেপি দলে ওনাকে জায়গা দেওয়া হয়েছে। কেন? এই বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ। পাতাল কন্যা জমাতিয়া যিনি বেশ কিছুদিন আগেও মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবকে কটূক্তি করেছেন, যিনি বাঙালি এবং উপজাতিদের বিষয় নিয়ে বহুবার বিভিন্ন বক্তব্য ওনার পেশ হয়েছে, এবং যে বক্তব্যগুলি কিন্তু অনেকটাই আমরা বলতে পারি আলোচনায় ছিল, শিরোনামে ছিল। এবারে সেখান থেকে টিপিএফ দলের যিনি সুপ্রিমো পাতাল কন্যা জমাতিয়া, তিনি এলেন বিজেপি দলে, এবং তখন আমরা দেখতে পেয়েছি রবীন্দ্র শতবার্ষিকী ভবনের সামনে ওনাকে সাদরভাবে দলে যোগদান করানো হয়। তার আগে যদি আমরা দেখি তাহলে কেন পাতাল কন্যা জমাতিয়াকেই পছন্দ করলো বিজেপি, কেন পাতাল কন্যা জমাতিয়াকেই সেখানে ওনারা নির্বাচন করলেন? আমরা যদি একটু পেছনে ফিরে তাকানোর চেষ্টা করি, আমরা যদি এডিসি নির্বাচনের দিকে একটু লক্ষ্য রাখি, তাহলে সেই এডিসি নির্বাচনে
আইপিএফটির যে মূল ভাবনা ছিল বা আইপিএফটির যে মূল দাবি ছিল তিপ্রাল্যান্ড, সেই তিপ্রাল্যান্ডের বিষয়টাকে একটু ঘষে মেজে আমরা বলতে পারি, সেটাকে একটু বিস্তীর্ণভাবে বাড়িয়ে অঞ্চলটা একটু বিস্তীর্ণভাবে বাড়িয়ে সেটাকে গ্রেটার তিপ্রাল্যান্ড নাম দিয়েছিল তিপ্রামথা। এই তিপ্রামথার সুপ্রিমো হচ্ছেন প্রদ্যুৎ কিশোর দেববর্মন, যিনি নিজে একজন কংগ্রেসের তিনি সভাপতি পর্যন্ত ছিলেন, প্রদেশ সভাপতি। কংগ্রেস ছেড়ে তিনি আঞ্চলিক দলে সেখানে যান। আঞ্চলিক দলে যাবার পর তিনি সেখানে একটা আঞ্চলিক দল গঠন করেন, যেটার তিনি নাম দেন তিপ্রামথা। এবং এই তিপ্রামথা দলের যিনি সুপ্রিমো প্রদ্যুৎ কিশোর দেববর্মন, তিনি এই গ্রেটার তিপ্রাল্যান্ডের ইস্যুকে কেন্দ্র করে কিন্তু রাজনীতি করছেন বা রাজনীতি বর্তমানে হচ্ছে। তিনি দাবি দাওয়াগুলি তুলে ধরছেন এবং এই গ্রেটার তিপ্রাল্যান্ডের ইস্যুকে কেন্দ্র করে আমরা যদি বলি তাহলে এডিসি নির্বাচনে জয়যুক্ত হয়েছে তিপ্রামথা। এবং বেশ কিছুদিন আগে বিভিন্ন গুজব বা গুঞ্জনা রটেছিল যে বিজেপি হয়তো বা তিপ্রামথার সাথে জোট করতে পারে, প্রদ্যুৎ কিশোর দেববর্মনের হয়তো বিজেপির বড় বড় যারা নেতৃত্বরা রয়েছে তাদের সাথে হয়তো বা যোগ সাধন রয়েছে, যোগসূত্র রয়েছে। কিন্তু সব জল্পনা কল্পনা কাটিয়ে যখন দেখা গেল যে পাতালকন্যা জমাতিয়া তিনি দেখা করছেন হেমন্ত বিশ্ব শর্মার সাথে, পাতালকন্যা জমাতিয়া বিজেপি নেতৃত্বদের সাথে দেখা করছেন, তখন বোঝা গেল যে পাতালকন্যা জমাতিয়া এবারে বিজেপির দিকেই ঝুঁকবেন। যেটা সত্যি হলো যে পাতালকন্যা জমাতিয়া ওনার দলবল নিয়ে সেখানে বিজেপিতে যোগদান করলেন। এতে স্পষ্ট যে হয়তোবা বিজেপি চেষ্টা করেছিল প্রদ্যুৎ কিশোর দেববর্মার সাথে যোগসূত্র স্থাপন করার। হয়তোবা এমন কিছু আমাদের সূত্র মারফত যে খবর রয়েছে যে প্রদ্যুৎ কিশোর দেববর্মনের সাথে বিজেপি আতাত করার চেষ্টা করেছিল, কিন্তু সেই আতাতে তিপ্রামথা দলের যে দাবি দাওয়াগুলি সেগুলি উঠে আসছিল না, যার কারণে প্রদ্যুৎ কিশোর দেববর্মনের সাথে বিজেপির সেই আতাতটা সম্পন্ন হয়নি। তারই জন্যে পাহাড়ে তিপ্রামথার বিপক্ষে, পাহাড়ে যিনি তিপ্রামথার সুপ্রিমো রয়েছেন প্রদ্যুৎ কিশোর দেববর্মার বিপক্ষে লড়াই করবার জন্যই কি এবারে পাতালকন্যা জমাতিয়াকে দলে আনা। এবং শুধুমাত্র দলে আনাই নয়, আমরা যদি দেখি তাহলে পাতালকন্যা জমাতিয়াকে সহসভাপতির বিজেপির যে সেখানে সংখ্যালঘু মোর্চা রয়েছে, ক্ষমা করবেন, বিজেপির যে সেখানে এসটি মোর্চা রয়েছে বা আমরা যদি বলি জনজাতি যে মোর্চা রয়েছে, সেই জনজাতি দলের মধ্যে সেখানে ওনাকে সহসভাপতির দায়িত্ব ভার গ্রহণ করা হয়েছে। এবং বেশ কিছুদিন কিন্তু হয়নি তিনি বিজেপি দলে যোগদান করেছেন। এই অল্প দিনের মধ্যে ওনাকে এত বড় দায়িত্ব কেন দেওয়া হলো? আমরা যদি দেখি আরো একজন নেতার দিকে, যিনি এই যে এডিসি এলাকাগুলি রয়েছে এর মধ্যে ওনার কিন্তু খুব একটা বেশি প্রভাব লক্ষ্য করা যায় এবং তিনি পূর্ব ত্রিপুরা আসনের সাংসদও রয়েছেন, রেবতী ত্রিপুরা। এই রেবতী ত্রিপুরা যিনি রয়েছেন, ওনার যে রাজনৈতিক ভবিষ্যৎ বা ওনার যে রাজনৈতিক ইতিহাস আমরা যদি বলি, রাজনৈতিক যে কাল ছিল, সেই রাজনৈতিক কালে তিনি কিন্তু বিজেপি দলের যে জনজাতি মোর্চা রয়েছে সেই জনজাতি মোর্চার হয়ে কিন্তু তিনি অনেক কাজ করেছেন, সেটা বলা যেতে পারে গ্রাউন্ড লেভেলে। এবং তার পাশাপাশি শুধুমাত্র কাজ নয়, আমরা যদি পপুলারিটি বা জনপ্রিয়তা দেখি তাহলে আপনারা কি মনে করেন যে এই জনজাতি মোর্চার মধ্যে রেবতী ত্রিপুরা এবং পাতালকন্যা জমাতিয়া কার জনপ্রিয়তা বেশি? অবশ্যই সবাই আমাদের সাথে একমত হবেন, সেখানে অবশ্যই রেবতী ত্রিপুরার যে জনপ্রিয়তাটা রয়েছে সেটা অনেকাংশে বেশি পাতালকন্যা জমাতিয়ার থেকে। তাহলে কেন এই দায়িত্বটা যিনি 2018 সালের পর থেকে বিজেপির সাথে যুক্ত রয়েছেন, তিনি সেখানে 2019 সালে যে লোকসভা আসনে তিনি লড়াই করেছেন, একটা বিরাট মার্জিনে তিনি জয়যুক্ত হয়েছেন পূর্ব ত্রিপুরা আসন থেকে। তার পাশাপাশি বিভিন্ন কর্মসূচিতে যদি আমরা দেখি তাহলে গত যে এডিসি নির্বাচন রয়েছে সেই এডিসি নির্বাচনে বিজেপি বা আইপিএফটির যে জোট সেটা ভালো ফলাফল প্রকাশ করতে না পারলেও বিজেপির তরফ থেকে কিন্তু রেবতী ত্রিপুরার সমর্থনে বা রেবতী ত্রিপুরার তত্ত্বাবধানে যে কাজগুলি হয়েছে, হয়তোবা সেখানে জোট সঙ্গী না থাকলে বা আইপিএফটির সাথে জোট না করলে হয়তোবা বিজেপি এডিসি দখল করতো, যেটা আমাদের বক্তব্য নয়, বিভিন্ন রাজনৈতিক বিশ্লেষকদের বক্তব্য, রাজনৈতিক নেতা মন্ত্রীদের বক্তব্য, পোড় খাওয়া রাজনীতিবিদদের বক্তব্য, যে হয়তোবা এডিসিতে যদি বিজেপি আইপিএফটির সাথে জোট না করতো তাহলে হয়তোবা বিজেপি খুব ভালো একটা পারফরমেন্স দেখাতে পারতো। কিন্তু যতটুকু পারফরমেন্স ভালো হয়েছে এডিসি এলাকাতে বিজেপির, সেটা কিন্তু শুধুমাত্র রেবতী ত্রিপুরার তত্ত্বাবধানে। কিন্তু হঠাৎ করে টিপিএফ দল থেকে আসা পাতালকন্যা জমাতিয়া, যাকে সহসভাপতির দায়িত্ব দেওয়া হলো হঠাৎ করেই এত কম সময়ের মধ্যে,
এবং জনপ্রিয়তার দিক দিয়ে যদি বলি তাহলে লেস পপুলার একটা ফেস, একটা চেহারা পাতালকন্যা জমাতিয়া। অন্যদিকে একটা পপুলার চেহারা, একটা জনপ্রিয় মুখ, সেটা হচ্ছে রেবতী ত্রিপুরা। তো সেটাকে কেন আলাদাভাবে দেখা হলো? কেন রেবতী ত্রিপুরার সেই মর্যাদাটুকু দেওয়া হলো না যেটা তিনি বিগত এডিসি নির্বাচনে বা অন্যান্য নির্বাচনেও তিনি সেটা প্রকাশ করতে পেরেছেন? তাহলে কি বর্তমানে বলা যেতে পারে যে দলের মধ্যে শুধুমাত্র তিপ্রামথাকে ঠেকাবার জন্যই সেখানে পাতালকন্যা জমাতিয়াকে আগে সেখানে জায়গা দেওয়া হয়েছে, রেবতী ত্রিপুরাকে সেখানে জায়গা দেওয়া হয়নি? আমরা বলতে পারবো সেখানে যে জনপ্রিয়তার দিক দিয়ে বা কাজকর্মের দিক দিয়ে, কর্মীদেরকে একত্রে আনার দিক দিয়ে, পাহাড় এলাকায় প্রভাব ফেলার দিক দিয়ে কিন্তু সবচাইতেই পপুলার ফেস হচ্ছেন রেবতী ত্রিপুরা। সেক্ষেত্রে সহসভাপতির যে দায়িত্ব দেওয়া হলো পাতালকন্যা জমাতিয়াকে, এবং যে 20টি আসনকে এবারে লক্ষ্য করা হচ্ছে, এডিসি অধ্যুষিত যে এলাকাগুলি রয়েছে যার প্রভাব পড়বে 20টি আসনে, এই যে 20টি আসনে লড়াই হবে, এই 20টি আসনের লড়াইয়ের মধ্যে তার দায়িত্বটা বিজেপি এবারে তুলে দিল পাতালকন্যা জমাতিয়ার হাতে। কেন রেবতী ত্রিপুরার হাতে নয়? এবং আমাদের সূত্রের যা খবর রয়েছে, এই বিভিন্ন বিষয়গুলি নিয়ে কিন্তু ব্যক্তিগতভাবে অসন্তুষ্ট রয়েছেন যিনি সাংসদ রেবতী ত্রিপুরা, এমনটা আমাদের সূত্রের খবর। কিন্তু দেখা যাবে বিগত দিনে যেটা আমরা দেখেছিলাম যে বর্তমানে পাহাড় যার রাজ্য, তার বিষয়টা কিন্তু খুব জোর দিয়ে মানুষ দেখছেন যে পাহাড়ে কি হচ্ছে, পাহাড়ের মানুষ কোন দিকে হাঁটছে, পাহাড়ে কি বিষয় নিয়ে সেখানে রাজনীতি হচ্ছে। অর্থাৎ আমরা যদি আমাদের যে 60টি বিধানসভা কেন্দ্র রয়েছে, সেই বিধানসভা কেন্দ্রের মধ্যে 20টি বিধানসভা কেন্দ্রই পাহাড়ি অধ্যুষিত এলাকা, এবং সেই এলাকায় এখন পর্যন্ত থ্রেড হয়ে কিন্তু তিপ্রামথা দাঁড়িয়ে রয়েছে, এবং তিপ্রামথা এখনো পর্যন্ত কারোর সাথে যোগসূত্র স্থাপন করবে, কারোর সাথে জোট হবে, এমনটা তিপ্রামথা সরাসরি কাউকে বলেনি। তাহলে কি হতে যাচ্ছে আগামী দিনে? কেন রেবতী ত্রিপুরার মতো একটা জনপ্রিয় মুখ জনজাতি মোর্চায় বা সেখানে উপজাতি নেতা হিসেবে আমরা যদি বলি, তাহলে সেখানে যে চেহারা, বিজেপির চেহারা উপজাতি নেতা হিসেবে সেখানে রেবতী ত্রিপুরার নামটাই কিন্তু উঠে আসে। তাহলে সেখানে কেন রেবতী ত্রিপুরাকে ব্যাকফুটে নিয়ে পাতালকন্যা জমাতিয়াকে ফ্রন্ট ফুটে আনা হলো? এটা এবারে রাজনৈতিক মহলে একটা আলোচনার বিষয় বা আলোড়ন সৃষ্টি করছে। তার পাশাপাশি যে 20টি আসন আমরা বললাম এডিসি এলাকার অধ্যুষিত এলাকায় রয়েছে, সেই 20টি আসন যদি আমরা বাদ দিই তাহলে 40টি আসন বাকি থাকে। সেই 40টি আসনে যে কোনো রাজনৈতিক দলের, সেটা শাসক বিরোধী যে কোনো রাজনৈতিক দল হতে পারে, তাদের 31টি আসনে জয়ী হলেই তারা সেই মার্জিনটা ক্রস করতে পারবে। যে ম্যাজিক্যাল ফিগার রয়েছে, সেই ম্যাজিক্যাল ফিগার তারা ক্রস করতে পারবে। তাহলে সেটা অবশ্যই কষ্টসাধ্য। 40টি আসনের মধ্যে 31টি আসনে লড়াই করে জেতা অবশ্যই সেখানে কষ্টসাধ্য হয়ে দাঁড়াবে। শুধুমাত্র শাসক দলই নয়, বর্তমানে শাসক বিরোধী কংগ্রেস, সিপিআইএম প্রত্যেককে কিন্তু থ্রেট দিচ্ছে একটা দল, সেটা হচ্ছে তিপ্রামথা। এবং সেই তিপ্রামথা দলকে ঠেকাতে পাতালকন্যা জমাতিয়াকে এবারে ফ্রন্ট ফুটে আনলো বিজেপি। কিন্তু ব্যাক ফুটে কি এবারে রাখা হলো তাহলে যিনি পূর্ব ত্রিপুরা আসনের সাংসদ রয়েছেন রেবতী ত্রিপুরাকে? এই প্রশ্ন অবশ্যই আপনাদের এবং আমরা এই প্রশ্নটা একটু নাড়িয়ে দেখার চেষ্টা করলাম। আজ আমরা এই প্রশ্নটা নাড়িয়ে দেখার চেষ্টা করলাম যে জনজাতির চেহারা হিসাবে, জনজাতি নেতার চেহারা হিসাবে যাকে সামনে থাকার কথা ছিল, সে বর্তমানে সামনে নেই। একজন লেস পপুলার ফেসকে সামনে আনা হয়েছে এবং জনপ্রিয় চেহারাকে পেছনে রাখা হয়েছে। সেটাতে লাভ হবে নাকি লোকসান, সেটা তো 2023 বিধানসভা নির্বাচনেই দেখা যাবে। আমরা আজ আমাদের এই বিশেষ প্রতিবেদনে আপনাদের সাথে রাজ্য রাজনীতির নিরিখে পাহাড় কতটা গুরুত্বপূর্ণ, পাহাড়ে শাসক দল কিভাবে গুটি সাজাচ্ছে, শাসক দলের ব্যাকফুটে এবং ফ্রন্ট ফুটে থাকা নেতারা কতটুকু পপুলার রয়েছেন, আপনারা কি বলছেন? অবশ্যই আপনারা আপনাদের মতামত জানাবেন আমাদেরকে, এবং আমাদের এই ধরনের বিশেষ প্রতিবেদন দেখতে অবশ্যই চোখ রাখবেন সোশ্যাল বাংলার পর্দায়। নমস্কার।